ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান ভেঙে পড়ছে। তার ভাষায় প্রতিদিন 50 কোটি ডলার ক্ষতি হচ্ছে তেহরানের। সেনারা বেতন পাচ্ছে না, দেশটি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরে তেহরানে বসে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বললেন একেবারেই উল্টো কথা। বললেন বিনা খরচায় নিরাপত্তা পাওয়া যায় না। এটা হুমকি নয়, এটা দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন এই দর কষাকষির পেছনে আছে আরও একটা হিসাব। ইরান আসলে ঠিক কতদিন এই চাপ সামলাতে পারবে? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় 20% যায়। এটা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ববাজারে দাম হুহু করে বাড়া, যা বাস্তবেও হয়েছে। কিন্তু মজার বিষয় হলো ইরান প্রণালী বন্ধ রেখেছে ঠিকই, নিজের তেল ঠিকই পাঠাচ্ছিল। মার্চ মাসে প্রতিদিন 18,40,000 ব্যারেল, আর গত মার্চ থেকেই ইরান হরমুজে একটা টোল ব্যবস্থাও চালু করেছে। যেসব জাহাজ প্রণালী পার হতে চায় তাদের টোল দিতে হচ্ছে। এই প্রথম রাজস্ব ইরানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে বলে জানিয়েছেন পার্লামেন্টের উপস্পিকার হামিদ রেজা হাজি বাবাই। অর্থাৎ ইরান শুধু নিজের তেল বিক্রি করছে না, অন্যের যাতায়াত থেকেও আয় করছে। ওদিকে 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের উপরে নৌ অবরোধ শুরু করে। একটা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার জব্দ হয়েছে, আর কিছু জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী এটাকে বলছে ডাকাতির সমতুল্য। কিন্তু অর্থনীতির ক্ষতটা কতটা গভীর? বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে এপ্রিলে প্রতিদিন ইরান গড়ে 17,10,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে দৈনিক গড় ছিল 16,80,000 ব্যারেল। অর্থাৎ অবরোধের মধ্যেও এপ্রিলে রপ্তানি কমেনি, বরং একটু বেশিই ছিল। আর তেলের দাম গত এক মাসে প্রতি ব্যারেল $90 নিচে নামেনি। অনেকদিন $100 ছাড়িয়েছে। প্রতিদিন ব্যারেল প্রতি $90 ধরে হিসেব করলেও গত এক মাসে তেল রপ্তানি থেকে ইরানের আয় অন্তত $497 কোটি। যুদ্ধের আগে ফেব্রুয়ারিতে মাসিক আয় ছিল $345 কোটি। মানে যুদ্ধকালীন ইরানে আগের চেয়ে 40% বেশি তেল রাজস্ব পাচ্ছে। ট্রাম্পের ঘোষণা আর বাস্তবের মধ্যে এই ফারাকটা অনেক বড়। অবরোধ শুরু হওয়ার পর ইরান নতুন তেল রপ্তানি করতে পারছে না ঠিকই, কিন্তু ইতোমধ্যে পাঠানো তেল। ওয়াশিংটন ডিসির কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের ইরান বিষয়ক সাবেক বিশ্লেষক কেনেথ কাজম্যান বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় ইরানের 16 থেকে 17 কোটি ব্যারেল তেল আছে শত শত ট্যাঙ্কারে। এগুলো অবরোধের আগেই হরমুজ পার হয়েছে, বিতরণের অপেক্ষায় আছে। কাজম্যান জানাচ্ছেন, এই মজুদের ভিত্তিতে তেহরান আগস্ট পর্যন্ত রাজস্ব প্রবাহ বজায় রাখতে পারবে। তার মানে অবরোধ শুরুর 4 মাস পর পর্যন্ত ইরানের কাছে আয়ের উৎস আছে। এর বাইরে আছে ফেব্রুয়ারি মাসে সমুদ্রে নোঙর করা ট্যাঙ্কারে সংরক্ষিত প্রায় 12,70,00,000 ব্যারেলের মজুদ। এটা বাফার হিসেবে কাজ করে, জরুরি মুহূর্তে কেনার জন্য। ফলে ট্রাম্পের এসওএস এর জবাবে ইরানের কাছে এখনো কয়েক মাসের অক্সিজেন আছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক ফ্রেডরিক স্নাইডার বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা। ট্রাম্প নিজেও চাপে আছে। 1 মে থেকে তিনি একটা বড় আইনগত সংকটে পড়বেন। কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশে সামরিক অভিযান চালাতে তার হাতে থাকা 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাবে। আর আছে চীনের বিষয়টা। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। চীনের পণ্যবাহী জাহাজ আটক হলে বেইজিং চুপ থাকবে না। চীন ইতোমধ্যে বলছে ইরানের সঙ্গে তাদের বাণিজ্যের উপরে এই অবরোধ তারা গ্রহণযোগ্য মনে করে না। স্নাইডার সরাসরি বলছেন, ইরান মনে হচ্ছে দীর্ঘমেয়াদী খেলা খেলছে, আর সেই খেলার ছকে ট্রাম্পের আইনি এবং কূটনৈতিক সীমাবদ্ধতাগুলো ইরানের হাতিয়ার। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত অ্যাডাম ইরেলিও স্বীকার করছেন, অবরোধ নীতিগতভাবে যুক্তিসঙ্গত হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তা প্রত্যাশামতো কাজ নাও করতে পারে। ট্রাম্প দাবি করছেন, তেহরানে সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। ইরানিরা নিজেরাই জানেন না তাদের নেতা কে। এটা মনোবল ভাঙার কৌশল। কিন্তু ইরানের কর্মকর্তারা একে একে এই দাবি নাকচ করছেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরেফ বলছেন, রাজনৈতিক বৈচিত্র্যই তাদের গণতন্ত্র।
কিন্তু সংকটে সবাই এক পতাকার নিচে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, যুদ্ধক্ষেত্র আর কূটনীতি একই যুদ্ধের দুটি অঙ্গ। আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্য, ইরানে কোনো কট্টরপন্থী বা সংস্কারপন্থী নেই, সবাই ইরানি এবং বিপ্লবী। এটা শুধু কথার কথা নয়, ইতিহাস বলে বাইরের চাপ এলে ইরানের ভেতরে রাজনৈতিক বিভাজন সাময়িকভাবে মিলিয়ে যায়। 1980-র দশকে ইরাকের সাথে 8 বছরের যুদ্ধেও এটা দেখা গেছে। অবরোধ দীর্ঘ হলে ইরানের সামনে একটা ব্যবহারিক সমস্যা আছে, তেল রাখব কোথায়। জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান FGE কনসালটেন্সির হিসাব অনুযায়ী ইরানের অভ্যন্তরীণ শোধনাগারের ক্ষমতা দৈনিক প্রায় 26 লাখ ব্যারেল। কিন্তু রপ্তানি আটকে গেলে মজুদ বাড়বে, জায়গা ফুরবে, উৎপাদন কমাতে হবে। বিশ্লেষক ময়ুজু বলছেন, স্থলে এখনো প্রায় 20 দিনের উৎপাদন ধরে রাখার মতো ধারণ ক্ষমতা আছে। তবে মে মাসের দিকে চাপ আরও বাড়বে। ট্যাঙ্কার ট্র্যাকার্স জানাচ্ছে, খার্গ দ্বীপে জায়গা ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় ইরান বছরের পর বছর ধরে খালি পড়ে থাকা একটি পুরনো ট্যাঙ্কার আবার চালু করেছে। কিন্তু ইরানের হাতে শুধু তেলের কার্ড নেই, সামরিক কার্ডও আছে। গেরিলা কৌশল, সাইবার হামলা, প্রক্সি বাহিনী, ইসরায়েলের জ্বালানি অবকাঠামোতে আঘাত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে প্রযুক্তি কোম্পানির সার্ভারে হামলার হুমকি। ইরান একসঙ্গে অনেকগুলো ফ্রন্টে খেলছে। দুটো ঘড়ি একসাথে চলছে, একটায় ইরানের মজুদ ফুরোচ্ছে, আরেকটায় ট্রাম্পের আইনি সময়সীমা শেষ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ইরান ধৈর্যের ইঙ্গিত দিচ্ছে আর ট্রাম্প অধৈর্য হয়ে পড়ছেন। প্রশ্নটা তাহলে শুধু ইরান কতদিন টিকবে সেটা নয়, প্রশ্নটা হলো কার সংযম আগে শেষ হবে। আর সেই প্রশ্নের উপর নির্ভর করছে হরমুজের ঢেউয়ের উপর, যে ঢেউ এখন গোটা বিশ্বের অর্থনীতি ছুঁয়ে যাচ্ছে।